সমরেন্দ্র সিংহ রায়ের কলমে আজকের গল্প আশাবাড়ি। একদিন রাতে ডিনার টেবিলে অমিতা দেবী স্বামীকে বললেন, ঐশীর বয়স তো 28 বছর হলো, এবার পাত্র দেখতে হবে তো। ঐশী ম্যাথামেটিক্সে এমএসসি। অমলবাবু ঐশীর বাবা বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, আমি এতদিন তো ভাবিনি, কিন্তু ভাবা উচিত ছিল। তাহলে আর দেরি নয়, কাগজে একটা বিজ্ঞাপন দিই, বুঝলে? বলে অমলবাবু ঐশীর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কিরে, তোর আপত্তি নেই তো? ঐশীর নীরবতা সম্মতি ধরে নিয়ে মা বলল, না না, ওর আপত্তি নেই। তুমি তবে একটা বিজ্ঞাপন দাও, এখন তো এইটাই চলছে। তবে হ্যাঁ, পাত্র কিন্তু সৎ হতে হবে, আমার মতো, বললেন অমল। অমিতা দেবী বললেন, সে আমি ঠিক বুঝে নেব। পাত্রপাত্রী পেজে বিজ্ঞাপন হলো, অনেক যোগাযোগ হলো, ঝাড়াই বাছাই করে 3 জন পাত্রকে প্রাথমিক পছন্দের তালিকায় রেখে একদিন অমলবাবু স্ত্রী ও কন্যার সঙ্গে আলোচনায় বসলেন। একজন ব্যাংকের অফিসার, একজন সরকারি অফিসের ক্লার্ক, একজন অধ্যাপক। অমিতা দেবী 3 জনের থেকে 2 জন বাছলেন, ব্যাংকের অফিসার ও অধ্যাপক। এরপর তিনি ঐশীর হাতে 2 জনের প্রোফাইল তুলে দিয়ে একজনকে পছন্দের দায়িত্ব দিলেন। ঐশী আবার বাবাকে চূড়ান্ত করতে বলল। অমলবাবু অধ্যাপক সৌজন্য মুখার্জিকে তার একমাত্র মেয়ে ঐশীর পাত্র হিসেবে চূড়ান্ত করলেন। এবার পাত্রপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হয়। অমিতা দেবী বললেন, বাড়িতে না ডেকে অন্য কোথাও ঢাকলে ভালো হয় না? আমাদের যেমন পছন্দেরও ব্যাপার আছে, তেমনি পাত্রের বা তার বাড়ির লোকজনদেরও তো পছন্দ অপছন্দের ব্যাপারও তো থাকবে। সেক্ষেত্রে প্রাথমিক কথাবার্তা কোনো নিরপেক্ষ জায়গায় বসে হলেই ভালো হয়। চূড়ান্ত হলে আমরা একদিন ওদের বাড়ি যাব, আর ওরা একদিন আমাদের বাড়ি এলে দিনক্ষণ ঠিক করা যাবে। সৌজন্যের বাড়ি মেচেদা, আর অমলবাবু থাকেন কাঁথি শহরে। অমিতা দেবী বললেন, বহু বছর খেজুরি যায়নি, ওখানকার হিজলি শরীফ মাজার দেখা হয়নি অনেক দিন। চলো না, ওখানেই ওদের ডাকি। সমুদ্র সৈকতে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কথা বলা যাবে। ওখানকার ঝাউবন খুব সুন্দর। 1772 সালে খেজুরিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্য পরিচালনা ও যোগাযোগের সুবিধার জন্য ভারতের প্রথম ডাকঘর স্থাপন করে, যার ভগ্নপ্রায় স্থাপত্য আজও বিদ্যমান। সম্প্রতি হেরিটেজ কমিশন সেটি পরিদর্শন করেন। সৌজন্য ও ঐশী সহ 2 পরিবারের লোকজন এই সমস্ত স্থান ঘোরাঘুরি করে পৌঁছলেন হিজলি শরীফ মাজারে। 1600 শতকে পর্তুগিজরা হিজলিতে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। পাঠান বংশের তাজ খাঁ হিজলিতে রাজধানী করেন। তিনি হিজলিতে সদৃশ মসজিদ তৈরি করেছিলেন। সময়ের নিয়মে হিজলি দ্বীপ একসময় সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেলেও আজ খেজুরি থানার ঐতিহ্যবাহী স্থাপত্য এবং হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতির নিদর্শন হিসাবে সাক্ষ্য বহন করে এই মাজার শরীফ। প্রতি বছর চৈত্র মাসে মাজারে জলসা হয়। মানত করা বা দোয়া প্রার্থনা করে সুতো বাঁধা চলে গাছের শাখায় শাখায় ও গুড়িতে। এই গাছের তলাতেই একটি বড় লোহার দণ্ড আছে, ওজন 50 কেজির বেশি তো হবেই, যেটাকে বলা হয় আশাবাড়ি। কথিত আছে, এই দণ্ডটি যে কাঁধে তুলে গাছটিকে 3 বার প্রদক্ষিণ করতে পারবে, সে সৎ ও পুণ্যবান ব্যক্তি এবং তার আশা পূর্ণ হবে। সেই কারণেই নাম আশাবাড়ি। অমিতা দেবী সৌজন্যকে এই আশাবাড়ির মাহাত্ম্য বর্ণনা করে বললেন, জীবনের সবচেয়ে বড় কাজের আগে পুণ্য অর্জন করা ভালো। সৌজন্য বিনা বাক্য ব্যয়ে সেই পুণ্য অর্জন করার লক্ষ্যে আশাবাড়ি
কাঁধে তোলার চেষ্টা করলো, কিন্তু যত সহজে সেটা সে কাঁধে তুলতে পারবে ভেবেছিল, তা কিন্তু সম্ভব হলো না। অমলবাবু ম্যাথামেটিক্সের প্রফেসর, বললেন, ছাড়ো, আমি দেখি। বুঝলে সৌজন্য, এই আশাবাড়ির কাছে মাথা নত করে সহায়তা প্রার্থনা করতে হয়, তা না হলে আশাবাড়ি আরও ভারী হয়ে যায়। সৌজন্য দেখল রানিং ইভেন্ট রানাররা যেভাবে স্টার্টিং পয়েন্টে বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে দক্ষিণ পায়ের পাতা মাটিতে রেখে হুইসেলের অপেক্ষা করে, সেই রকম ভঙ্গিতে বসে দণ্ডটিকে কাঁধে ব্যালেন্স করলেন। তারপর ধীরে ধীরে ডান পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালেন এবং 3 বার প্রদক্ষিণ করে একইভাবে সেটিকে আবার নামিয়ে রাখলেন। সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন। গণিত শাস্ত্রের অধ্যাপক সৌজন্যের কৌশলটি আর বুঝতে কোনো অসুবিধা রইল না। দণ্ডটিকে নমস্কার করে দ্বিতীয়বারের চেষ্টায় সে সফল হলো। অমিতা দেবীর মুখে হাসি ফুটে উঠল। অমলবাবু বললেন, বুঝলে সৌজন্য, তুমিও আমার মতো সৎ ও পুণ্যবান। আশা করি তোমার বিয়ের আর কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলি, শোনো, আমাকেও এখানে একবার আসতে হয়েছিল। আমাদের বিয়ের আগে আমিও কিন্তু প্রথমবার এই আশাবাড়ি তুলতে পারিনি। সুতরাং তোমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই সৌজন্য। এরপর সবাই মিলে বেলাভূমির উদ্দেশ্যে, যেখানে আগে থেকেই একটি টেবিল ও কিছু চেয়ারের ব্যবস্থা করা ছিল। বেলা তখন গড়িয়ে গেছে। পশ্চিম আকাশ থেকে ঠিকরে পড়ছে ডিমের কুসুমের মতো গোধূলি সূর্যের লাল আভা। সেই আভাতে ঐশীর মুখ আরও সুন্দর লাগছিল। টিফিন ও চা এলো। চা পান করতে করতে বিয়ের পাকা কথা হয়ে গেল। অমলবাবু নিজেও সৌজন্যকে খুব পছন্দ করেন। তিনি নিজে ম্যাথামেটিক্সের প্রফেসর। সৌজন্যকে ছাত্র হিসাবে 3 বছর কলেজে পড়িয়েছেন। শুধু তাই নয়, নিজের কলেজ সহ অধ্যাপক হিসেবেও 1 বছর ধরে দেখেছেন। পাত্র হিসাবে সৌজন্যকে অমলবাবুর বেশ পছন্দ, কারণ ঐশীও ম্যাথামেটিক্সের ছাত্রী। ইউনিভার্সিটিতে পড়তে পড়তে ঐশী ও সৌজন্যের প্রেম। অমিতা দেবী বড্ড রাশভারী ও খুঁতখুঁতে মানুষ। ঐশী মাকে খুব ভয় পায়। ওর যাবতীয় কথা বাবার সঙ্গে। মাকে সহজে রাজি করানো যাবে না, তাই এই স্ক্রিপ্ট নির্মাণ। অমিতা দেবী সেই মুহূর্তে এসব বুঝতে না পারলেও পরে সব শুনে ঈষৎ লজ্জা বা অপমানিত বোধ করেছেন কিনা তার জানা হয়নি। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও, গল্পের ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সবার প্রথমে নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।